যখনই এই গোষ্ঠী উত্থান ঘটেছে, তারা কিন্তু বীর দর্পে বাংলাদেশে তাদের অবস্থান জানিয়েছে। তাদের ওরকম যে লুকিয়ে করেছে তা কিন্তু না। এবং তাদের স্লোগান, তাদের কাজকর্ম, অফিস সবই তো সারা বিশ্বে যখন প্রকাশিত হয়েছে, আমরা যখন বলেছি তখন বলা হয়েছে এগুলো প্রোপাগান্ডা। কিন্তু এগুলো তো সত্যি। হুম, তো আজকেও ৫ আগস্ট পরবর্তী সময় এবং তার আগে যে জঙ্গিবানাগুলো ঘটেছে, বাংলাদেশে যে হামলাগুলো হয়েছে, এই হামলাগুলো তো কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থী করতে পারে না। হুম, হুম, কোনো একজন সাধারণ শিক্ষার্থী যারা, তারা কিন্তু এই যে গান পাউডার দিয়ে কোনো অগ্নিসংযোগ করতে পারবে না, তারা লুটপাট করতে পারবে না, তারা পুলিশকে ওরকম লাঠি দিয়ে, গণপিটুনি দিয়ে মানে মানে খুঁচিয়ে, খুঁচিয়ে মারতে পারবে না। জবাই করতে পারবে না, হাত কেটে দিতে পারবে না। তো সম্ভব এই না। যে হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এটা তো সাধারণ আপামর জনসাধারণ করেনি। ওই বিশেষ গোষ্ঠীর মানুষজন করেছে এবং তাদেরকে করবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মেটিকুলাস যে ডিজাইনের চক্রান্ত, এটা যারা মিলে করেছে তারাই কিন্তু এদেরকে তার অন্তর্ভুক্ত করেছিল। এরা তার অংশীদারিত্বে ছিল। অর্থাৎ যদি আমরা স্টেক হোল্ডার বলি, তো সেখানে অনেকগুলো স্টেক হোল্ডারের মধ্যে একটা বড় স্টেক হোল্ডার কিন্তু জামাত ইসলামের মতো এই জঙ্গি গোষ্ঠীরাও, সন্ত্রাসী গোষ্ঠী, কিশোর গ্যাং, টোকাই গ্যাং, এরা কিন্তু সকলে মিলে ইউনূসের সাথে তার মেটিকুলাস ডিজাইনের অংশ হয়েছে। কাজেই আমরা কিন্তু লাগাতার দেখছি গত 18 মাস ধরে কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক যেমন আক্রমণের শিকার হচ্ছে, মুক্তিযোদ্ধা যেমন হচ্ছে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে আর ধরছি না এখানে। কারণ হুম, হুম, তাদের তো নিশ্চিহ্ন করা হবে, এটা ঘোষণাই দেওয়া হয়েছে অফিসিয়ালি। কিন্তু এর বাইরে যারা সমর্থক শুধুমাত্র, তারাও তো টার্গেটেড হয়েছে। এবং সনাতনীরা পরিকল্পনার অংশ অনুযায়ী, এটা কিন্তু হঠাৎ তাৎক্ষণিক কোনো ইনসিডেন্ট না। এটা হচ্ছে পরিকল্পিতভাবে পরিকল্পনা করে, দায়িত্ব নিয়ে, ডিজাইন করে সমগ্র বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীদের, তাদের মন্দির, তাদের ব্যক্তিগত সম্পত্তি এবং তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, হত্যা করা। এটা একদম রাষ্ট্রীয় পর্যায় থেকে, পলিসি লেভেল থেকে আসলে এটাকে উদ্যোগটা নিয়ে পরিকল্পিতভাবে এটি করছে। এটি কোনোভাবেই কোনো একটা ব্যক্তিকেন্দ্রিক বিচ্ছিন্ন ঘটনা নয়। এবং এরা হুম। ৭১ সালেও সেভাবে ছিল। এটা ধারাবাহিকভাবেই ঘটছে। এবং রাসেল এই 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 সরকার যদি থাকে বাংলাদেশে, তুমি লিখে রাখতে পারো, তুমি আজকে এই অনুষ্ঠানে বলতে পারি যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, কবি, সাহিত্যিক, শিল্পী যারা মুক্তমনা এবং এই সনাতনী সহ অন্য ধর্মাবলম্বী যারা মানে স্বাধীন সত্তায় বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারা বাংলাদেশে কোনোভাবেই থাকতে পারবে না। ১৫ই এই আগস্ট থেকে শুরু করে, মানে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট থেকে পরবর্তী আ ৬ মাস, হ্যাঁ না ভোট পর্যন্ত, ৬ মাসের একটু বেশি সময়, এই পুরো সময়টাতে যা, যা পলিসি হয়েছে, এটা তো ইতিহাসে রয়েছে, ডকুমেন্ট হিসেবে আছে রাষ্ট্রীয় তথ্যে। এবং এই তথ্য অবারিত, মুক্ত। এই অনুষ্ঠানে আমি তুমি আম কোন মানে তথ্য বানিয়ে বলছি সেই সুযোগ নেই তো। আমাদের হুম, আজকের প্রজন্ম কিন্তু আ সুন্দর, সুন্দর কথা বিএনপির কাছ থেকে যে শুনছেন, তার আড়ালে কোন সত্যটা লুকিয়ে আছে সেটা দেখবার জন্য গুগলে একটু সার্চ করবেন। ১৫ই আগস্ট থেকে ২৮শে আগস্ট কি ঘটেছে, সেপ্টেম্বরে কি ঘটেছে, আ দালাল আইন বাতিল হয়েছে, গোলাম আজম কেন নাগরিকত্ব পেল, সেই সময়ে হ্যাঁ না ভোট কেন হলো, তার পরিণতি কি হয়েছে, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় কি করে এলো, এবং এবং তারা কাদেরকে ছাড় দিয়েছে, কাদেরকে বাংলাদেশে রাজনীতি করার নামে কাদেরকে আম বাংলাদেশে পৃষ্ঠপোষকতা করেছে এবং শক্তিশালী করেছে, প্রশাসনের রন্ধ্রে, রন্ধ্রে কাদেরকে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে। এই পর্যালোচনাটা, এই তথ্যগুলো যদি আপনারা জানতে চান, জাস্ট গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এবং দায়িত্ব নিয়েই বলছি,
সেই সময় যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেখানে জিয়াউর রহমান সাহেব আহ, সহ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন, তাদের মধ্যে দিয়ে, তাদের হাত দিয়ে কি কি ঘটেছে, তখন ইন্ডেমনিটি কারা দিয়েছে, কারা সেই ইন্ডেমনিটি আবার সংসদে পাশ করেছে, কারা চার নেতাকে হত্যা করেছে, কারা সেনাবাহিনীর কিছু অফিসারকে রাতারাতি হত্যা করেছে, এরকম অনেক ঘটনা কিন্তু সেই 15ই আগস্ট থেকে শুরু করে পরের 6 মাস 1 বছর ঘটেছে। এবং জঙ্গিরা কি করে বাংলাদেশের নিয়ন্ত্রক হয়েছে, আপনারা শুধু পড়বেন, জানবেন। এটা আওয়ামী লীগের বয়ান নয়, আওয়ামী লীগের বলা কোনো তথ্য নয়, বানানো কোনো তথ্য নয়। আজকে বাংলাদেশে যে জঙ্গির উত্থান ঘটেছে, তার বীজ বপন হয়েছিল 1975 সালের 15ই আগস্টের পরবর্তী সময়ে যারা বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পৃক্ত, তাদের হাত ধরে। তার মধ্যে অন্যতম যিনি একজন জিয়াউর রহমান সাহেব। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার মুক্তিযুদ্ধের যে অবদান সেটিকে শ্রদ্ধা রেখে, সেটিকে একপাশে রেখে এই সত্য কথাটিও আমাদেরকে ইতিহাস থেকে নিয়ে আমাদের প্রজন্মকে জানাতে হবে। এবং সেই সময়ে গোলাম আজম কবে নাগরিকত্ব পেল, এবং গোলাম আজমের নাগরিকত্ব পাওয়ার সময় থেকে হিসেব করে তার সাথে আরো অনেক সূত্র আছে। আজকের এই অনুষ্ঠানে সেটি বিষয় নয়, সেগুলো আমার মনে হয় পর্যালোচনা হয়তো আমরা অন্য কোনো অনুষ্ঠানে করব। শেকড় কোথায় সেটি জানতে হবে আমাদের সকলকে। গোলাম আজমের মতো সেই সময় যুদ্ধাপরাধী রাজাকার আল বদর আল শামস বাংলাদেশে আসে, জঙ্গিরা বাংলাদেশে এসে দাপিয়ে বেড়ায়, কিন্তু বঙ্গবন্ধুর 2 এতিম সন্তান বাংলাদেশে আসার সুযোগ পায় না, অধিকার হরণ করা হয়, বাংলাদেশে তাদেরকে আসতে দেয়া হয় না। 5 আগস্টের আগে থেকেই কিন্তু একটা গ্রুপ বাংলাদেশে ছিল, যারা পরনে ইন্ডিয়ান কাপড়, শপিং করতে তার পরিবারের লোকজন ইন্ডিয়ায় যায়, বাড়িতে ইন্ডিয়ান গান শোনে, সিনেমা দেখে, কিন্তু সমালোচনা করতে হয় বলে করে হচ্ছে ভারতের সমালোচনা। তো এই বিশেষ যে গ্রুপটা আছে, আমরা তাদেরকে কখনো কিন্তু সেই চোখে দেখিনি। আসলে আমি বলবো যে এটা অপরাধটা আমাদের। আমরা কেন সন্দেহ নিয়ে তাদেরকে দেখিনি? আমি প্রথমে আসলে নিজের এই অক্ষমতাটা বা সমালোচনাটা করেই নিচ্ছি। কেন এই ঘাপটি মারা শয়তানদেরকে আমরা চিনিনি? আমাদের সন্দেহের চোখে চেনা উচিত ছিল। ভারতে গিয়ে অভিনয় করেছে, ভারতে কাজ করেছে, তারাও ভারত বিদ্বেষের স্লোগানের মিছিলে যায়। এই যে হিপোক্রেসি গুলো, এটা অনেক বছর ধরে বাংলাদেশে ছিল। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখলাম যে সেই সময় যে বিদ্বেষগুলো ছিল, সেটা আসলে ছিল মাঠ প্রস্তুত করার প্রক্রিয়া তাদের। এগুলো ছিল আসলে তারা এত বছর ধরে মাঠ প্রস্তুত করেছে, তারা গুঞ্জন করেছে, তারা মার্কেটিং করেছে, প্রচারণার মার্কেটিং, যেটা মানুষের কানের মধ্যে, মগজের মধ্যে বারবার হ্যামারিং করে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, এবং সেইগুলো মিথের পর্যায়ে চলে গিয়েছিল। এবং 26 লাখ ভারতীয় থেকে শুরু করে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দেয়া, বঙ্গবন্ধু কন্যার শাসনামলে যত চুক্তি আছে সব চুক্তি মানেই হচ্ছে বাংলাদেশ লুজার, বাংলাদেশ টোটালি লুজার, এবং বেচে দিচ্ছে লুজার লুজার। এই জিনিসগুলো মিথের পর্যায়ে চলে গেছে, এবং আমরা সম্মিলিতভাবে ব্যর্থ হয়েছি সেই মিথগুলোকে ভাঙতে। অর্থাৎ আমরা মিথগুলোকে নজর দেইনি, আমরা প্রলাপ মনে করেছিলাম। এটা আমি বলে নিলাম আজকে দর্শকদের, যেটা আসলে আমাদের ভুল ছিল। আমরা এই মানুষগুলোকে ক্রিমিনাল ভাবিনি, এরা যে রাষ্ট্রবিরোধী কাজ করতে পারে সেটা আমরা ভাবিনি। তো যাই হোক, 5 আগস্ট পরবর্তী সময় আমরা প্রথম যখন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার অগ্নিসংযোগ এবং ভাঙচুর লুটপাট হলো, সেটাই কিন্তু ছিল প্রথম সিগন্যাল যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের দখলদারিত্বের সাথে ভারতকেও
একটু একটু করে যে আক্রমণ করার যে প্রক্রিয়াটা পুরনো সময় থেকে, সেটার প্রথম চাল ছিল কিন্তু সেটি। এবং তারপর রাসেল নিশ্চয়ই মনে আছে ভারতের পতাকা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে মানে মাটিতে রেখে তার মধ্যে বিছিয়ে দেয়। হেঁটে যাচ্ছে এবং সেগুলো ভিডিও করে সেগুলো ছবি ফেসবুকে দেয়া। অর্থাৎ এগুলো ছিল এক ধরনের পোক করা ভারতকে। এই যে শুরুটা হলো এবং বারবার দিল্লি না ঢাকা, সেভেন সিস্টার, এই যে রাজুতেয়া, এই যে এগুলো চলছিল, এগুলো হচ্ছে কি মানে পাকিস্তানকে খুশি করা আসলে। হুম হুম একদম যদি মোটা দাগে আমি জনগণকে বোঝাতে চাই রাজনীতির বাইরে গিয়ে, এই যদি আমরা গভীর রাজনীতির তত্ত্বে নাও যাই, হুম ভারতের প্রতি কে অখুশি? ভারত আমাদেরকে 1971 সালে প্রায় 1.5 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, আমাদেরকে গোলা বারুদ অস্ত্র দিয়ে সহায়তা করেছে, হুম আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেখানে প্রতিস্থাপন করতে দিয়েছে, আমরা তাদের রেডিও স্টেশন ব্যবহার করেছি, মুজিবনগর সরকার গঠন করতে পেরেছি এবং আমাদের 30 লাখ শহীদের সাথে তাদেরও 17 থেকে 19,000 সৈনিকের রক্ত এই বাংলার মাটিতে আছে। তো হুম হুম এগুলো হচ্ছে রাগ। কার রাগ? পাকিস্তানের রাগ। ভারত যদি যৌথ বাহিনী গঠন করে সেই সময়ে যুদ্ধে অবতীর্ণ না হতো, পাকিস্তান ভারতকেও আক্রমণ করেছিল, কাজেই হুম হুম ভারত তখন বাধ্য হয়েছিল। ভারত কিন্তু আমাদের সহায়তা পর্যন্ত ছিল, কিন্তু যখন ভারতকে আক্রমণ করেছে ভারতও পাল্টা আক্রমণ করেছে, পাকিস্তান পরাজিত হয়েছে। একদম শেষের দিকটা এসে। হ্যাঁ, তো তার আগ পর্যন্ত আমরাই তো আমরা সেই সহায়তাটুকু পেয়েছি, কাজেই ভারতের প্রতি পাকিস্তানের আজন্ম আক্রোশ কিন্তু থেকে গেল এবং হুম সেই গোষ্ঠীটাই কিন্তু যাই করছে সেখানে মানে সবচেয়ে বড় যে আক্রমণের জায়গাটা সেটা হচ্ছে ভারত। এবং পাকিস্তানের প্রেসক্রিপশন আসছে 5 তারিখের পর, আমরা দেখছি পাকিস্তান নাকি ইউনূস সাহেবদের ভাই হয়ে গেল। 30 লাখ শহীদের রক্তের ক্ষমানা আছে, ভাই হয়ে গেল। 3 লাখ মায়ের সম্ভ্রমের ক্ষমানা আছে, ভাই হয়ে গেল ইউনূস সাহেবের। এবং রাজাকারদের ভাই, হ্যাঁ রাজাকারদের তো ভাই বটেই। হুম তো এই যে পাকিস্তানকে খুশি করার জন্য, আইএসআই এর জঙ্গিদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, পাকিস্তানকে বাংলাদেশে একটা জঙ্গি স্থান বানানোর জন্য, বাংলাটাকে একটা পলিটিক্যাল ইসলামিক একটা উগ্র মৌলবাদের ভূমি বানানোর জন্য তারা পাকিস্তানের সাথে যেভাবে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আসলে মূল কারণ। তা না হলে ভারতের সাথে আমাদের যদি চুক্তিগুলো সত্যিই আমাদেরকে লুজার করতো, ভাই আপনি বাতিল করলেন না কেন 18 মাসে? আপনি চুক্তিগুলো অ্যানালাইসিস করে জনগণের সামনে তুলে ধরেন যে এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই চুক্তিটা অন্যায়ভাবে বঙ্গবন্ধু কন্যা করেছেন, তা তো না। তো এগুলো তো করতে পারিনি, বরং উল্টো আম জাম লিচু কলা ইলিশ তো হুম ঠিকই পাঠাচ্ছে, চাল ডাল তো ঠিকই আসছে। এই গত সপ্তাহ কিন্তু ডিজেল আসতেছে, এত হুম এত ঝগড়াঝাটির মধ্যেও। তো এগুলো হচ্ছে রাসেল বাংলাদেশে, এবং বারবার যে সেভেন সিস্টার অ্যাটাক করার কথা বলছে, এটা হচ্ছে ইস্যু বানানো। হাদি আসলে কে? হুম হাদির মৃত্যু হচ্ছে ওই আবু সাইদের মতো। আবু সাইদের লাশ দিয়ে যে যে আন্দোলনটা স্থিমিত হয়ে গিয়েছিল, কোটা তো সরকার মেনে নিয়েছে, হুম তাদের হুম হুম কোটা নিয়ে যে দাবি, তো মেনে নিলে আবার আবার কিসের ভাঙচুর আন্দোলন, কিভাবে মানুষকে হত্যা করে ওরা? এটা ছিল ওরা আসলে রাষ্ট্র ক্ষমতাটা দখল করবে, হুম তো হুম তার চক্রান্ত ছিল। তো হাদিও এরকম যে আজকে নির্বাচনে যাওয়ার জন্য জঙ্গিদেরকে বাংলাদেশে অবারিত অভয়ারণ্য করবার জন্য তাদের প্রয়োজন ছিল রাজনৈতিক মহড়া নিয়ন্ত্রণ, এবং হুম সেজন্য লাশ দরকার। হুম হাদি প্রথম থেকে ভারত আক্রমণ করছে, উৎপাদিত, আমরা বলি না যে হাইব্রিড হুম হুম ফার্মের, হুম হাদি হচ্ছে সেই হাইব্রিড ফার্মের উৎপাদিত একটি প্রোডাক্ট, যার কাজ ছিল ভারত বিদ্বেষ এবং অশ্রাব্য গালি দেয়া। এরকম কথাও কিন্তু আমরা শুনতে পাই যে টার্কির সরাসরি কানেক্টেড হচ্ছে হাদি। হুম তো হুম হুম প্রত্যেকে এজেন্ট হিসেবে কাজ করেছে এখানে বাংলাদেশের বিরুদ্ধে। তো হাদির মৃত্যুটা হচ্ছে বিএনপিকে একটু ব্যাকফুটে নিয়ে যাওয়া, এবং হাদির মৃত্যুকে কেন্দ্র করে সকল জঙ্গিদেরকে ক্ষমতায়িত করা। এবং আজকে তো একদম। বাংলাদেশ তাদের হাতে, এবং রাজনৈতিক মাঠ তারা তৈরি করেছে এমন করে
যে নির্বাচন হলেও তারা, হুম, হুম, নির্বাচন না হলেও তারা। তারা। তো এবং কাজে হাদি একটা টুলস। একেবারেই তাই, কারণ বাংলাদেশে এই মুহূর্তে হাদির খুনির প্রসঙ্গে বারবার যাকে খুনি বলে পরিচয় আমি করিয়ে দেওয়া খুনির হয়েছে। খুনির কথাটা একটু বলি। হ্যাঁ, এখন এই হ্যাঁ। যে খুনির কথাটা বলছে যে চলে গেছে ভারতে, ভারতে চলে গেছে। একই সময়ে ভারতের হাদির খুনি গেছে আর হুম, বাংলাদেশে কোন, কোন জঙ্গি প্রবেশ করেছে সেই হুম, সংবাদটি তো সরকার দেয়ার সাহস রাখে না। তো কাজেই হাদির খুনি ভারতে এই কথাটা যতবার বলেছে ততবার মেঘালয়ের কথা বলেছে, আসামের কথা বলেছে, হুম, গৌহাটির কথা বলেছে, অমুক অমুক ব্লা ব্লা অনেক জায়গার কথা। সেখান থেকে তো ওখানকার কর্তৃপক্ষ তো বলেছে যে ওখানে এরকম কাউকে আমরা দেখিনি, কাউকে আমরা গ্রেফতার করিনি। হুম, তো হুম, এই যে বিষয়গুলো এটা হচ্ছে ভারতকে বলতে হবে। ভারতের কাছে খুনি আছে কথাটা বলতে হবে। বলবার হুম, জন্য বলা, কিন্তু পরেশ বড়ুয়া যখন ঢোকে, যখন আনসারুল্লাহ বাংলা ভাইয়ের জঙ্গিরা বাংলাদেশে প্রবেশ করে, তখন ইউনূস প্রশাসন দেখে না। যখন মিয়ানমার হয়ে চট্টগ্রাম হয়ে ঢাকা শহরে আসে, তখন হুম। তারা দেখে না। তাদের সাথে যখন বৈঠক করে তখনও তারা দেখে না। কিন্তু ওরা আছে হাদির খুনিকে নিয়ে। হাদিকে কেন হিরো বানাতে হবে?